ওয়ার্ডপ্রেসটা কি এ বিষয়ে কি আপনারা কেউ জানেন বা ধারণা আছে কারো? না ভাই বলেন। না ভাই বলেন। ইলিয়াস ভাইয়ের আছে। ইলিয়াস ভাই, আচ্ছা বলেন, আপনি বলেন। একটু বলেন ভাই আপনি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা প্ল্যাটফর্ম বা একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, যে প্ল্যাটফর্ম বা ফ্রেমওয়ার্কের দ্বারা আমরা একটা সাইটকে দাঁড় করাতে পারি। সহজ কথায় বলতে গেলে আমরা যেরকম এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এগুলো ইউজ করে একটা সাইট তৈরি করি, এরকম একটা অটোমেটেড বা রেডি একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনি মোটামুটি কম সংখ্যক কোডিং জানা থাকলেই সেখানে কাস্টমাইজেশনের মাধ্যমে আপনি এখানে একটা সাইট দাঁড়া করাতে পারবেন। তো এখানে ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইনস আছে, যেগুলো নর্মাল যে সাইটগুলো আছে, যেগুলো পিএইচপি দিয়ে করা হয় বা লারাভেল দিয়ে করা হয়, তো সেগুলোর ক্ষেত্রে আমরা কোডিং করে যে প্লাগইন গুলো বানাই, বা প্লাগইন বলি না, সেখানে সেখানে স্ক্রিপ্ট বলি। আর এখানে কিছু প্লাগইন সংযুক্ত করেই ওয়ার্ডপ্রেসে ছোট ছোট প্লাগইন ইউজ করে আমরা পূর্ণাঙ্গ একটা সাইট তৈরি করতে পারি। সহজ কথায় দাঁড়ায় হচ্ছে যে এটা একটা প্ল্যাটফর্ম বা এটা একটা ফ্রেমওয়ার্ক। বাকিটা বক্তিয়ার ভাই বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি এক কথা বলি। হ্যাঁ বলেন। জি। ভাই, ওয়ার্ডপ্রেস কি এসইও রিলেটেড? জি অবশ্যই এসিও রিলেটেড না ভাইয়া, ওয়ার্ডপ্রেসেরই এসিও করতে হয়। ওয়ার্ডপ্রেস এক জিনিস আর এসইওটা দাদা আরেক আমি জিনিস। বলি, ওয়ার্ডপ্রেসটা এরকম একটা সাইট রান করবেন কিভাবে, ঠিক আছে? যে সাইটগুলো রান করা হয় ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো রান করতে কিছু কিছু থিম ব্যবহার করা হয়, কিছু কিছু মানে প্রোগ্রামিং ব্যবহার করা হয়। যে প্রোগ্রামিংগুলো, এই প্রোগ্রামিংগুলো এক একটা এক এক রকম। আর এই ওয়ার্ডপ্রেসটা একটা প্রোগ্রামিং সাইট। এটা একটা মনে করেন ফ্রেম, জাস্ট ফ্রেম। যেরকম আপনার ব্লগে যেরকম থিম চেঞ্জ করলেন, ঠিক মানে ওয়ার্ডপ্রেসে এরকম যে ওয়ার্ডপ্রেসের যে সাইটগুলো মানে এই ওয়েবসাইটগুলো রান করা হয়, সেই ওয়েবসাইটগুলোর জাস্ট একটু মানে থিমটাই চেঞ্জ করে দিলে গেলে কোনো কাজ করতে হয় না, পুরোটাই সাজানোই আছে, জাস্ট একটু চেঞ্জ করে দেওয়ার ব্যাপারটা, ঠিক আছে? আর এইচটিএমএল এইগুলো কোডিং করলে গেলা লারাভেল এগুলো যদি কোডিং করতে যাই তাহলে ডিটেলসে কোডিং করতে হবে। এই যে থ্রি স্কুল যে সাইট দেখাইছিলাম, এই সাইট থেকে এরকম যে কোডিংগুলো আছে, এই বিষয়গুলো এরকম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের যে বিষয়গুলো সাজায়ে যে কোডিং করে সেগুলোভাবেও সাইট রান করা যায়, ঠিক আছে? মানে বাড়িঘর তৈরি করার একটা ওয়েবসাইটের বাড়িঘর তৈরি করা, আর এখানে বাড়িঘর তৈরি করে আছে, জাস্ট কালার টালার চেঞ্জ করে রং বার্নিশ করে আমরা দিব সোজা বাংলায়। বুঝতে পারছি? বক্তিয়ার ভাই বলেন, বাকিটা বক্তিয়ার ভাই বলেন, আপনি কি আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে হালকা পাতলা কিছু জানলাম। এখন আমরা দেখি ওয়ার্ডপ্রেসটা আমরা কেন শিখবো সেটা আগে আমরা দেখি। ওয়ার্ডপ্রেসটা মূলত আমরা যদি আমাদের কোনো পার্সোনাল ওয়েবসাইট বা পার্সোনাল কোনো বিজনেস সাইট অথবা পার্সোনাল কোনো ই কমার্স সাইট যদি করতে চাই, আমরা ওয়ার্ডপ্রেসটা করতে পারবো। কিন্তু পার্সোনালের জন্য তো আমার এত কিছু জানার দরকার নেই, আমি কাউকে হায়ার করলাম, কাজ করাই নিলাম, কাজ শেষ আমার। এখন মূলত আমরা এখানে শিখতেছি কি কারণে, দেখেন ফাইবারে যদি আমরা আসি, এখানে যদি আমরা সার্চ দেই ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস, দেখেন এটাতে আমি যদি শুধু ওয়েবসাইট লিখি, দেখেন এটাতে কত কাজ হয়। যে ফাইবারের কিওয়ার্ড এটা দেখেন অটোমেটিক আছে, দেখেন ওয়েব সাইট, দেখেন স্পেস দিলেই দেখেন এখানে কিওয়ার্ড গুলো চলে আসতেছে, কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট শপিফাই, ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস, আমরা যেটা নিয়ে কাজ করব। তারপর আবার দেখছি কি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, দেখেন আমাদের শুধু ওয়েবসাইট লিখলে দুটা কিওয়ার্ড আমাদেরকে ফাইবার সাজেস্ট করতেছে যে আপনারা কি ওয়ার্ডপ্রেস দিয়ে কিছু করতে চাচ্ছেন কি না। কারণ ফাইবার ওয়ার্ডপ্রেসে প্রচুর কাজ হয়। আমি যদি এখানে দেখেন ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস যদি আমি দিই, যে সার্চ যদি করি, এখানে বেশ কিছু গিগ আসবে। আর এর আগে আপনারা যে গিগগুলো তুলেছেন $5, $10 বা $20, আর এখানকার গিগগুলো সর্বনিম্ন যেগুলা চিপে যারা দেয় তাদেরও হচ্ছে সর্বনিম্ন $50 ভাই, এই গিগটার ভ্যালু আছে।
এই আজকের ক্লাসটার ভ্যালু আছে আপনাদের কাছে মনে করবেন। ফার্স্ট পার্সন কি বলতেছে, আই উইল ডিজাইন অ্যান্ড বিল্ড এ কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট $60। সেকেন্ড পার্সন কি বলতেছে দেখেন, আই উইল ডিজাইন ফিক্স অ্যান্ড ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট $120। টিকটার প্রাইস $120 স্টার্টিং। তারপরে দেখেন এটা $170, $200। আমি যে $50 কথা বললাম সে $50 কিন্তু খুব কম। দেখেন $100 আমি যদি গড় করি আমার $80 থেকে $90 গিগ এখানে আসবে। আমি যদি এগুলো সব কয়টাকে গড় করি, গড় আমার $80-90 বা $100 কাছাকাছি যাবে গিগের প্রাইস। এখন আমি যদি গিগগুলো ওপেন করি দেখেন, আই উইল বি ইয়োর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এর 6টা অর্ডার কুইকিতে আছে। গিগ শুরু হয় $50, স্ট্যান্ডার্ডে গেলে $150, প্রিমিয়ামে যদি যায় তাহলে $300। মানে এই গিগগুলিতে অর্ডার করতে গেলে আপনার টাকা দিতেই হবে, বায়ার টাকা না দিয়ে কিছু করতে পারবে না আপনার কাছ থেকে। আরেকটা যদি আমি গিগ ওপেন করি দেখেন, এগুলো কিন্তু আমার ফার্স্ট পেজের গিগগুলো আমি আগে ওপেন করে রাখছি, কারণ ওপেন করার সময় অনেক সময় নেটে প্রবলেম করতেছে, এই কারণে আগে আমি ওপেন করে রাখছি। দেখেন এখানে কত 10টা অর্ডার কুইকিতে আছে। এর শুরু কত দিয়ে, 185 দিয়ে শুরু। স্ট্যান্ডার্ডে যদি যায় 395 মানে $400, প্রিমিয়ামে যদি যায় $700 $695। তাও তার 10টা অর্ডার এখনো রানিং আছে। তারপরেরটাতে যদি আসি দেখেন 4টা অর্ডার কুইকিতে আছে, 226টা এর পর্যন্ত সে অর্ডার কমপ্লিট করছে এই গিগেই। অর্ডার শুরু কত থেকে $60, 60, 220, 350। তারপরেরটাতে যদি যাই দেখেন 8টা অর্ডার, 2টা অর্ডার, 25টা অর্ডার। তার মানে এই যে আজকের যে ক্লাসটা আছে আপনারা যদি এটা মনোযোগ দিয়ে শিখেন, মনোযোগ দিয়ে যদি ধরেন, ক্লাসটাকে যদি ধরে নেন আপনারা, তাহলে মনে করবেন আপনারা এর আগে যা শিখেছেন এটা মার্কেটিং, আর আজকে যারা শিখতে যাচ্ছেন মার্কেটিং এরই ডেভেলপমেন্ট একটা বলতে পারেন। এই গিগটা যদি আপনারা যে আগে যে মার্কেটিং গুলো শিখেছেন সেই মার্কেটিং যদি করেন এই গিগটারই, তাহলে আপনাদের অর্ডারে মনে করেন যে 10 থেকে 15 দিনের ভিতর আপনারা যদি কাজ করেন ভালোভাবে অর্ডার পাবেন ইনশাল্লাহ, এটা বলা যায়। এখন আসি ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। আপনারা কি ব্লগার সম্পর্কে পরিচয় আছে আপনাদের? ব্লগার রানা ভাই, আপনি কি ব্লগারে কি ক্লাস নিছেন? আচ্ছা, ব্লগারটা তৈরি হয় আপনাদের HTML দিয়ে, আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে তৈরি আপনার একটা ফ্রেমওয়ার্ক দিয়ে, সেটা হচ্ছে PHP এর একটা ফ্রেমওয়ার্ক। আপনারা যদি ব্লগার সম্পর্কে পরিচয় হয়ে থাকেন তাহলে এটা খুব কঠিন মনে হবে না। ব্লগার একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটাও একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এটা ওয়েব 2.0 নামে পরিচিত। আমরা যেরকম ব্লগারে example.blogspot.com পাই, এখানেও সেম পাবো। wordpress.com এ যদি আমরা আসি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর পেইড সিস্টেম। এখানে আপনি কোনো কিছু কাজ যদি করতে চান বা একটা ওয়েবসাইট যদি রান করতে চান এখান থেকে, তাহলে মিনিমাম আপনাকে $200 মতো খরচ করতে হবে। দেখেন এখানে প্রাইসিং এন্ড প্ল্যানটা দেওয়া আছে। যদি আমি আসি এখানে দেখেন, পার্সোনাল একটা ওয়েবসাইট যদি আপনি করেন মান্থলি $4 করে ওয়ার্ডপ্রেসকে দিতে হবে আপনার। একটা প্রিমিয়াম ওয়েবসাইট যদি করেন $8, একটা বিজনেস ওয়েবসাইটে $25 আপনার কাছে ওয়ার্ডপ্রেস নেবে। এগুলো কিন্তু বায়ার আপনাদের দিচ্ছে না, আপনাদের কিন্তু খরচ এটা। ই কমার্স একটা ওয়েবসাইট যদি করেন $45। আবার ওয়ার্ডপ্রেস বলতেছে আমরা টাকা নিব না, আমরা আমাদের ওয়েবসাইটের স্ক্রিপ্টগুলো সব ফ্রিতে দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটের যে ফ্রেমওয়ার্কটা আছে ফ্রিতে দিব। তার জন্য তারা দেখেন এখানে আরেকটা প্ল্যাটফর্ম করছে আমাদের জন্য, wordpress.org। এটা হচ্ছে আমাদের ফ্রি। আমরা এই প্ল্যাটফর্মটাতে কাজ করব, এবং ওয়ার্ল্ডে প্রায় 45% ওয়েবসাইট এই ফ্রেমওয়ার্কের উপর তৈরি করা আছে। আর বাকি আপনার যে 55% থাকে সেইগুলো আছে আপনার বিভিন্ন যে CMS গুলো আছে, যেমন জুমলা, দ্রুপাল, ম্যাজেন্টো, তারপর হচ্ছে পেস্টাশপ, ব্লগ স্পট, এইগুলো মিলে আছে 55%। আর wordpress.org যেটা, এ শুধু নিজেই 45% স্থান দখল করে আছে আমাদের গোটা বিশ্ব জুড়ে।
wordpress.org যখন আমরা চালাতে যাব তখন wordpress.org আমাদেরকে একটা ফাইল দিবে, যেরকম আমরা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করি সেম ওয়ার্ডপ্রেসও একটা সফটওয়্যার। এটা লিনাক্সের উপর চলে, আবার হচ্ছে আপনার উইন্ডোজেও চলে, কিন্তু সেগুলোতে থাকতে হবে হচ্ছে আপনার হোস্টিং সুবিধা। যদি হোস্টিং সুবিধা না থাকে তাহলে লিনাক্সেও চলবে না বা উইন্ডোজেও চলবে না। আর এই জন্য আমাদের দরকার হবে একটি ডোমেইন। নাম্বার 1 আমাদের দরকার একটা ডোমেইন। ফোনটা বাড়াইতে নাম্বার 1 এর দরকার ডোমেইন। ডোমেইন আমরা কোথায় পাবো? দেখেন আমরা হচ্ছে ডোমেইন কই পাবো? ilyassoft.com এ যদি আমরা যাই এখানে আমরা একটি ডোমেইন পেয়ে যাব। ডোমেইনটা আমাদের কিনতে হবে। আর আমরা যখন ফাইবারে কাজ করব সেই ক্ষেত্রে বায়ারকে আমরা বলে দিব যে আপনি ডোমেইন এবং হোস্টিং আপনি দিবেন কি না। আপনি যদি ডোমেইন হোস্টিং দেন তাহলে একটা রেট হবে, আর যদি ডোমেইন হোস্টিং যদি আমরা প্রোভাইড করি সেই ক্ষেত্রে ডোমেইন হোস্টিং সহকারে একটা রেট আসবে। দেখেন আমি যদি ইলিয়াস ভাইয়ের ওয়েবসাইটে ডোমেইনে একটা সার্চ দেই, দেখেন চলে আসবে অজবরল.com। এখান থেকে যদি আমরা অর্ডার করি অর্ডার হয়ে যাবে। তারপরে আমাদের প্রয়োজন, ধরে নিলাম আমরা ইলিয়াস ভাইয়ের এখান থেকে একটি ডোমেইন কিনে ফেলছি, এখন আমাদের দরকার একটা হোস্টিং। একটি হোস্টিং দরকার। এখানে হোস্টিং বলতে বোঝায়, হোস্টিং কি আপনারা কি বুঝেন? না ভাই, বুঝেন না? ডোমেন হোস্টিং এর বিষয়গুলো কিন্তু আমি বলছি। এখন যদি বলেন যে না তাহলে কিন্তু মানে খারাপ লাগে। বুঝি ভাই বুঝি। ভাই জানি ডোমেইন হোস্টিং সম্পর্কে আইডিয়া আছে। এই যে একটা ক্লাসের ভিতরে একটা জিনিস যদি না বোঝেন তাহলে এই সময়টা কিন্তু অন্য কিছু একটা জিনিস বারবার না আলোচনা করে কিন্তু অন্য জিনিসটা শিখতে পারি আমরা। আচ্ছা, ডোমেইন হোস্টিং এর যেহেতু ক্লাস হয়ে গেছে সেহেতু আমি আজকে হোস্টিং এবং ডোমেইন সম্পর্কে আলোচনা করতেছি না। তাহলে আমি একটা ডোমেইন কিনেছি, একটু বলে দাও। আমি ইলিয়াস ভাই এখান থেকে আমি একটা শেয়ার হোস্টিং এর সাপোজ কিনে নিলাম। ডোমেন এখান থেকে আমি দেখেন ই কমার্স যদি আমরা চালাতে যাই সেই ক্ষেত্রে আমাদের মিনিমাম 20 জিবি নিয়ে স্টার্ট করা বেটার। বক্তিয়ার ভাই, আর যদি আপনার বক্তিয়ার ভাই একটু কথা বলি। হোস্টিংটা হচ্ছে এখান থেকে সাইটটা রান করবে। সহজ কথায় বলতে গেলে সবাই বুঝে রাখেন, হোস্টিং হচ্ছে যেখান থেকে একটা জিনিস রান করবে, অর্থাৎ কম্পিউটারের হার্ড ডিস্ক যেখান থেকে কম্পিউটারের আমরা যে উইন্ডোজটা দেই প্রথমে র্যামে সেভ হয়, তারপরে হার্ড ডিস্কে সেভ হয় ফাইলটা। সো একটা জায়গা, একটা স্পেস, সহজ কথায় বুঝতে গেলে। যেখানে আমাদের থাকবে ওইখানে সবাই সহজ কথা গ্রাহক নিবে। বোঝাই দেয় যে আমরা একটা সাইট রান করতে গেলে সাইটে যে বিভিন্ন যে ফটো বিভিন্ন কন্টেন্টগুলো রাখবো, ঠিক আছে, আর্টিকেলগুলো রাখবো, সেটার একটা জায়গা দরকার। যেমন Right. আমাদের জায়গাগুলো যেটা আমাদের শো করবে, ঠিক আছে, সেটার জন্য একটা জায়গা কিনা। মনে করেন একটা খাতার পেজ কিনতেছি, আমরা ওখানে লিখবো এবং ছবি আঁকবো, ঠিক আছে। এই খাতার জায়গাটা যেটা সেটা হলো হোস্টিং, আর ওয়েবসাইট যেটা কিনতেছি সেটা হলো ডোমেইন। ক্লিয়ার? বা ডোমেন হচ্ছে একটা নাম, ডোমেন হচ্ছে একটা নাম, যে নামটা ব্র্যান্ড বা আপনি যে কোম্পানিটার নামে নিতে চান বা যে ব্র্যান্ড তৈরি করতে চান সেটা হচ্ছে ডোমেন, একটা এক্সটেনশন একটা বলে। ঠিকানা দিয়ে দিবে যার সাহায্যে খুঁজে পাবে আমাদের এটা। রাইট। হ্যাঁ, এখন খাতার যে জায়গাটা আমি লিখবো বা ছবি আঁকবো সেটার জন্য যে জায়গাটা দরকার সেটা এখন এই হোস্টিং। এই হোস্টিংটা কত বড় নিব, ঠিক আছে, এটার এখন বিষয়। এখন কন্টিনিউ করো, বুঝতে
আচ্ছা, আমি আর একটু সহজ ভাষায় হয়তো হবে, আমি সহজ ভাষায় একটু কথা বলতে পারি কম তো, তারপরে দেখি সহজ ভাষায় বলতে পারি কিনা। ডোমেইনটা হচ্ছে একটা নাম। আমি আমার একটা দোকানের নাম যদি দেই, যদি ট্রেড লাইসেন্স করতে যাই, তখন বলে কি আপনার প্রতিষ্ঠানের নাম কি, বা আপনার প্রতিষ্ঠানের নাম কি দিবেন। আমরা যখন ট্রেড লাইসেন্স করি তখন যেমন একটা প্রতিষ্ঠানের নাম দিতে হয়, ডোমেইনের ক্ষেত্রে ডোমেইনটাও সেম একটা নাম। আর প্রতিষ্ঠানটা কোন জায়গায় আমার অবস্থিত, সাপোজ আপনাদের ময়মনসিংহের একটা জায়গার না, একটা মার্কেটের নাম বলেন। মফিজউদ্দিন ইন্ডেক্স প্লাজা। আচ্ছা, আপনাদের ওই প্লাজায় আমি একটা ঘর নিলাম, একটা জায়গা বা স্পেস নিলাম। এই স্পেসটাই হচ্ছে আমাদের এখানে অনলাইনে হোস্টিং বলা হয়। এখন তাহলে আমি ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলছি। আমি সাপোজ আপনাদের মার্কেটে আমি পাঁচ রুম বিশিষ্ট একটা ঘর নিয়েছি। এখানে সেটাকে বলা হচ্ছে 5 জিবি, 1 জিবি, 100 জিবি, 20 জিবি। আনলিমিটেড বলতে আপনাকে বোঝায় সচরাচর এখানে আনলিমিটেড বলতে আনলিমিটেড কোনো কিছুই না। 1 টেরাবাইটকে আমাদের অনলাইন হোস্টিং এর ক্ষেত্রে আনলিমিটেড বোঝানো হয়ে থাকে। এখন আমি যদি হোস্টিং এ লগ ইন করি, দেখি আমার একটা ক্লায়েন্টের প্রোডাক্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ডোমেইন আমার কিনা আছে, হোস্টিং আমার করা আছে। ইলিয়াস ভাই যেরকম হোস্টিং প্রোভাইড করে, আমিও ছোটখাটো ভাবে একটু হোস্টিং প্রোভাইড করে থাকি, কিন্তু ডোমেইন আমি প্রোভাইড করি না। ওই সার্ভারটাই ওকে ভাই। জি ভাই, ওটা, হ্যাঁ ওটা। আমরা যখন আমাদের হোস্টিং এর প্যানেলে লগ ইন করবো, এরকম একটা প্যানেল আসবে আপনার। আমার এটা হচ্ছে সিডব্লিউপি প্যানেল, আর সচরাচর যেগুলো ব্যবহার হয় সেগুলো সি প্যানেল ব্যবহার হয়, কিন্তু ফিচারগুলোই একই। আপনি যেটাতেই যাবেন হয়তো একটু খুঁজে বের করতে হবে। এইরকম একটু স্ক্রল যখন করবেন তখন দেখবেন যে আপনার প্রসেসর লিস্ট থাকবে, পিএসপি ফাংশন থাকবে, সিকিউরিটি থাকবে, কোড জব থাকবে, তারপর ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, ডোমেইন সিস্টেম থাকবে, এসকিউএল সিস্টেম থাকবে, মাই এসকিউএল। আমাদের ওয়েবসাইটে ডাটাবেস যেটা তৈরি হয় সেটাকে মাই এসকিউএল বলা হয়ে থাকে। তারপর ইমেল ফাংশন থাকবে, ডিএনএস জোন থাকবে। এই ফাংশনগুলো সবগুলোতেই থাকবে, হয়তো এক একটা এক এক জায়গায় একটু খুঁজে নিতে হবে। আর এই যে ওয়ার্ডপ্রেস, আমরা যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, এইরকম ওয়ার্ডপ্রেসও যে কোনো কন্ট্রোল প্যানেলে থাকবে। তা এখন আমার এখানে দেখেন ডোমেইন যে ফাংশনটা আছে, আমি ডোমেইন ফাংশনে যদি যাই, ডোমেইনে আমি যদি ক্লিক করি, এখানে দেখাচ্ছে একটা ডোমেইন। আমার এই ক্লায়েন্টকে আমি একটা মাত্র ডোমেইন দিয়েছি। দেখেন এখানে ডোমেইন দেখাচ্ছে 1 এবং 100%। মানে এই কন্ট্রোল প্যানেলটাতে শুধু একটা ডোমেইন অ্যাড হবে। তাহলে ডোমেইন আমি অ্যাড করেছি, এরপর এটাকে আমার হোস্টিং করতে হবে বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এই জন্য আমি এখন ওয়ার্ডপ্রেস ফাংশনের ভিতরে ঢুকবো। ওয়ার্ডপ্রেসে যদি আমি ক্লিক করি, তখন আমাকে বলবে যে অ্যাড নিউ ওয়ার্ডপ্রেস। এখন বলবে কি আপনার ডোমেইনটা চুজ করেন। এই ফাংশনটা সব কন্ট্রোল প্যানেলে সেম। আমি এখানে আমার ক্লায়েন্টের ডোমেইনটা সেট আপ করলাম, এরপর বলতেছে ডাইরেক্টরি। এখন ডাইরেক্টরিটা এখানে আমরা সব সময় ব্ল্যাঙ্ক রাখবো, তাহলে মেন ডোমেইনে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। অথবা এখানে যদি আমরা এরকম সামথিং কিছু দেই, তাহলে আমাদেরকে লিখতে হবে এটা কি ডোমেইন, কাবির সফট, কাবির সফট /uu। সাপোজ আমি যদি এখানে ইউ দেই, তাহলে ইউ না লিখলে আমার ওয়েবসাইট আসবে না। আর আমি যখন ব্ল্যাঙ্ক রাখবো, তখন আমি ব্ল্যাঙ্কে যখন এন্টার করবো তখন আমার ওয়েবসাইট আসবে। এখন কোনো কিছু আমার সার্ভারে এন্টার করা নাই, বিধায় দেখাচ্ছে জি ফরবিডেন বা পারমিশন নাই আপনার এখানে। এখন আমরা ব্ল্যাঙ্ক দিলাম, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম,
এখানে বলতেছে ডাটাবেস। ডাটাবেস কি? একটু আগে আমি বললাম যে মাইএসকিউএল, প্রত্যেকটা ওয়েবসাইটে ডাটাবেস থাকে। এটা হচ্ছে আমি এখানে ডাটাবেস অটো জেনারেট করছে, আমি এখানে অটো জেনারেট করতেছি। এটা শুধু ইনস্টলেশনের সময় লাগে, পরবর্তীতে তেমন একটা লাগে না, এখন পর্যন্ত আমার কখনো লাগে নাই। এরপর আমি ইনস্টলে চাপ দিব, দিলে কন্টিনিউ বলতেছে। প্রসেসগুলো আমি কমপ্লিট করার পরে আবার কন্টিনিউ চাচ্ছে। এখানে বলতেছে আপনার ওয়েবসাইটটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে রিলোড দিই, দেখেন এখন বলতেছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। বললাম না ওয়ার্ডপ্রেসটা একটা সফটওয়্যার, এটা এখন ইনস্টল করতে হবে। এখানে আমি কন্টিনিউ দেবো। এখানে বলতেছে যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি চাচ্ছেন, এই যে অসমিয়া যে লেখা আছে, এটাতে যদি আমরা বাংলায় হবে সব ওয়েবসাইটটা, কিন্তু আমরা ইংলিশে করব। কন্টিনিউ দিব। এরপর এখানে একটা টাইটেল দিতে হবে, সাইটের টাইটেল। এই যেমন দেখেন আমরা এখানে ঢুকছিলাম, জিমেইলে যদি আসি, দেখেন এখানে লেখা আছে কি ইনবক্স, ঠিক সেরকম এখানে একটা টাইটেল দিব। আমরা টাইটেল দিয়ে দিলাম কি কাবির সফট। এরপর একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নেম আমি দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে একটা ইমেল দিতে হবে যেখানে কনফার্মেশন সব থাকবে। তাহলে আমি একটা ইমেল তৈরি করে নেই, ইমেল ফাংশনে যাই আমার কন্ট্রোল প্যানেলের, অথবা আমাদের এখানে যদি জিমেল দেই সেক্ষেত্রেও জিমেল দেওয়া চলবে। কিন্তু এটা আমাদের ক্লায়েন্টের যেহেতু সেট আপ করতে হচ্ছে, আমি একবারে সরাসরি একটা ক্লায়েন্টেরই আপনার সেট আপ করে দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন হোস্টিং মেল কিভাবে তৈরি করে সেটা দেখেন। দেখেন আমি যখন এটাকে বিজনেস মেল বলা হয়, আমি ইমেল অ্যাকাউন্টে আসব, আসার পরে যে অ্যাড নিউ ইমেল ক্লিক করব, করার পরে এখানে ইনফো। আপনারা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই দেখবেন যে ইমেল পাচ্ছেন না, তখন ওয়েবসাইটের আগে ইনফো লিখে যদি ওয়েবসাইটের নাম দেন, যদি ক্রিয়েট করা থাকে সেই ক্ষেত্রে আপনি ইমেলটা পেয়ে যাবেন, যদি নাও দেওয়া থাকে। তারপরে আমি এখানে কোটা দিচ্ছি, এখানে কত এমবিপিএস থাকবে স্পেস আর কি, আমি 128 এমবিপিএস দিলাম। দেখেন এখানে কি মেসেজ আসছে, অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। এখন আমি এই ইমেলটা কপি করি, মেলের জায়গায় আমি দিয়ে দিলাম অ্যাডমিন মেল। এরপরে অপশনটা কি, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এখানে ডিসকার্ড সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্স ইন দিস সাইট, মানে এখানে যদি আমরা টিক চিহ্ন দেই তাহলে গুগল, বিং, ইয়াহু, এই যে সার্চ ইঞ্জিন গুলো আছে এদের ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসবে না, এদের যে রোবট আছে এসে আমাদের ওয়েবসাইট চেক করবে না। আর আমরা যখন ওয়েবসাইটটা রান করব সেই মুহূর্তে আমাদের অনেক সময় পেজ ক্রিয়েট করতে হবে, পেজ ডিলিট করতে হবে, সবকিছু করতে হবে। এই জন্য আমরা ফার্স্ট টাইমে ডিসক্রেস করে রাখবো, যাতে এটা যেন এসিও ক্যাটাগরির ভিতরে যেন না যায় বা ইন্ডেক্স যেন না হয় কোথাও। আচ্ছা ভাইয়া, হচ্ছে ওই সরাসরি যদি সি প্যানেল থেকে না দেখে যদি ওয়াম্প অথবা জ্যাম্পের সাহায্যে দেখান তাহলে মনে হয় সবার বুঝতে সুবিধা হইতো। ওয়াম্প অথবা এক্সাম লোকাল হোস্টের মাধ্যমে দেখতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি দেখান তারপরে যদি সি প্যানেলটা দেখান তাহলে মনে হয় যে সবার ভালো হতো। ওখানে আর বুঝবে না। আচ্ছা সি প্যানেলটা তো বুঝছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, সি প্যানেলটা বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি লাইভ প্রজেক্টটা আর কি আমাকে দেখাতে বলছিল, তো তাই আমি লাইভ প্রজেক্টটা দেখালাম। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমি লগ ইনটা করি, তারপর আপনাদেরকে আমি এক্সামটা কিভাবে ইনস্টল করতে হয় দেখাচ্ছি। দেখেন আমরা এখন লগ ইন যদি দেই, লগ ইন অপশনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। আর এর ভিতরে আমি তাহলে এক্সামটা আপনারা সবাই ডাউনলোড করে নেন তাহলে এর ভিতরেই। ওয়ার্ডপ্রেসটা আসলে
লোকাল হোস্টে করার চাইতে ডিরেক্টলি অনলাইনে করাটাই বেশি ভালো। এখানে এক্সাম কারণ ডাউনলোড সার্ভিসিং হইলে কাজ কর। অনেকে এটা তো সেটআপ করতে করতে তো ঝামেলা করে যাবো। হ্যাঁ হ্যাঁ অনেক সময় সার্ভার গুলো রান করতে চায় না, অ্যাপ আছে, তারপরে আপনার বিভিন্ন যে মাইস্কুল সার্ভার, এগুলো রান করতে অসুবিধা হয় আপনার লোকাল হোস্টে। আপনাদের সবার যদি প্র্যাকটিসের জন্য লাগে তাহলে XY Z ডোমেনটা আছে, ওটা সবাইকে একটা করে নিয়ে নিয়েন, ওটা অনলি 150 টাকা করে পড়বে। আর আপনাদের জন্য আমি প্রয়োজনে 500 MB একটা করে হোস্টিং প্যাকেজ দিয়ে দিবনি সবার জন্য, কারণ 1 আচ্ছা GB না, হ্যাঁ ইলিয়াস ভাই দিয়ে দিবে, আমিও 50% দিয়ে দিব জান। আমাদের এখানে কতজন আছে? 28 জন, এর ভিতরে আমি 50% দিয়ে দিব জান, অসুবিধা নাই। 512 একটা প্যাকেজ আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন। তাহলে আমি ডোমেনটা দিয়ে দিবনি, আপনারা হোস্টিং হ্যাঁ ডোমেইনটা আপনি দিয়ে দেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। এখন আমাদের দেখেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিস্থিতিতে আমরা আসি। ড্যাশবোর্ডের লেফট সাইডে আমাদের মেনু অপশন আছে। মেনুর প্রথমে আমরা হোম, লগ ইন করলে আমরা প্রথমেই হোমে থাকবো, এরপরে আপডেট অপশন থাকে। আপডেটে যদি আমরা আসি, আমাদের কোনো প্লাগইন বা কোনো স্ক্রিপ্টের যদি আমাদের আপডেট প্রয়োজন হয় এখানে সেটা শো করবে, বা থিমের। দেখেন এখানে একটা প্লাগইনের কথা বলছি, আকিসনেট অ্যান্টি স্প্যাম প্লাগইন, এটার আপডেট আসছে। এটাতে যদি আমি সিলেক্ট করে আপডেট দেই, দেখেন আপডেট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি আবার ব্যাক করি আপডেট পেজে। আমি বাকি দুটাও আপডেট করে নিচ্ছি সিলেক্ট করে, আপডেট থিম। রিটার্ন করলাম। দেখেন এখন আর কোনো কিছুই নাই। দেখেন প্লাগইন এন্ড থিম দুটাই এমটি, মানে এখন কোনো আপডেট নাই। আমার এখানে সবকিছু আপডেট আছে এখন। এর পরের ফাংশনটা হচ্ছে পোস্ট। আমরা যেরকম ফেসবুকে পোস্ট করি, এখানেও সেম পোস্ট করা যায়। এখানে একটা পোস্ট করা আছে বাই ডিফল্ট, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা আছে। দেখেন এখানে একটা পোস্ট অলরেডি আছে। আর হোমটা দেখেন কেমন, ক্যাবির সাথে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে আমাদের হোম পেজ। ভাই আগে থিমটা একটু দেখান, নাহলে বুঝবে না ইয়া থেকে, অ্যাপিয়ারেন্স থেকে। জি ভাইয়া, একটু থিমটা দেখান আগে। আচ্ছা আচ্ছা। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে সর্বপ্রথম যে কাজটা হয় থিম চেঞ্জ করা। কারণ এখানে যে থিমগুলো থাকে এগুলো একটু অ্যাপিয়ারেন্সে যদি আমরা আসি, এখানে থিম অপশন পাবো। দেখেন অ্যাপিয়ারেন্সে থিম অপশন, এখানে বাই ডিফল্ট 3টা থিম থাকে। এই থিমগুলো তুলনামূলকভাবে ভারী এবং ডিজাইন অতটা ভালো না। তা আমি যদি অ্যাড নিউয়ে ক্লিক করি, তাহলে এখানে আপনাদের থিম লাইব্রেরিতে নিয়ে যাবে, যেখানে অসংখ্য থিম আছে। অসংখ্য ডেভেলপাররা এখানে ফ্রিতে কাজ করে দেয়। যে আপনাদের জন্য একটা থিম দেই আমি, আপনার ব্লগারে তো একটা ডিজাইন করতে গেলে অনেক কষ্ট করতে হয়েছে, এখানে সেরকম লাগে না। দেখেন অ্যাপিয়ারেন্স আসার পর পপুলারে যদি আসে, এখানে বেশ কিছু থিম আছে দেখেন। আর লাইট ওয়েট যদি থিম আপনারা নিতে চান, সেক্ষেত্রে নেভি, এটা হচ্ছে প্রচুর লাইট ওয়েট। অশান ডব্লিউপি একটু ভারী, তবে এখানে ডিজাইন আছে প্রচুর। এরপরে আসে আস্ট্রা, এই থিমটা আরো পাতলা। আমি সবসময় অ্যাস্ট্রা থিমটা ব্যবহার করি, এটাতে কাস্টমাইজেশনটা বেশি পাওয়া যায়। আমি এখানে অ্যাস্ট্রাটা ইনস্টল করলাম। এখানে ইনস্টলে যদি চাপ দেয় আমি, দেখেন ইনস্টল হবে। অ্যাক্টিভ করে দিলাম থিমটা আমি। এখন আমি বাকি থিমগুলো ডিলিট করে দিব। এই থিমগুলো আমার দরকার নাই। যত কম রিসোর্স রাখা যায় আমাদের ওয়েবসাইট ততটা পাতলা হবে। আমি এগুলো ডিলিট করে দিলাম থিমগুলো। পরবর্তীতে আমার যদি লাগে, পরবর্তীতে যদি লাগে আপনি অ্যাড নিউ থেকে আবার অ্যাড করে নেবেন। অ্যাড নিউ অপশনে আসবেন, এখানে সব কয়টা থিম আছে। আমি যে কয়টা থিম ডিলিট করলাম, দেখেন 2020, তারপরে হচ্ছে পপুলারে যদি আমি আসি, 2090, 2017, এই 3টা থিম ছিল। 3টা থিমই এখানে আছে। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা
কাস্টমাইজেশন, এটা হচ্ছে থিমের কাস্টমাইজেশন। ও এখন দেখি আমার ওয়েবসাইটটা কেমন হলো। থিমটা ইনস্টল করার পর এইরকম আমাদের ওয়েবসাইটটা ছিল। আমি যদি এটাকে রিলোড করি, দেখেন আমাদের থিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগেকার থেকে আগে কেমন যেন একটা কালার ছিল, এখনকার দেখেন কালারটা দেখেন কেমন, টোটালি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের সাইটটা সাজানোর জন্য সাইটে কি দরকার হয়? একটা লোগো দরকার হয়, একটা মেনু দরকার হয়, একটা সাইড বার প্রয়োজন হয়। সাইড বার আমাদের কিছু আছে। এখন আমি সর্বপ্রথমে যেটা করব, লোগো একটা ডিজাইন করব। আপনার ক্লায়েন্ট যারা আছে, ক্লায়েন্টেরা সব সময় আপনাকে লোগো দিয়ে দিবে। আর যদি লোগো না দেয়, যদি আপনার বেশি দামে $500 বা $700 যদি আপনি একটা অর্ডার ধরেন, সেই ক্ষেত্রে আপনাকে লোগো ডিজাইন করে নিতে হবে। আমি দেখেন অটো জেনারেট সিম্পল ভাবে একটা আমি লোগো জেনারেট করতেছি। টেমপ্লেট থেকে লোগো জেনারেট করা যায়। এই যে অ্যাপসে যদি আসার পর লোগো মেকার আছে, এখানে আসলে লোগো মেক করে দিব ওনারা। ক্রিয়েট লোগো, আমি এই নামটা দেই, আমি একটা লোগো করতে যাচ্ছি। কোম্পানি নেম গ্রাফিক্স সফট, বিজনেস টাইটেল লাইন। এখান থেকে আমার ফন্টের স্টাইল কোনটা হবে সেটা চুজ করতে বলতেছে। এখান থেকে আমি কিছু ফন্টের চুজ করে নিলাম। এরপর কালার চুজ করতে বলতেছে। আমি এখান থেকে ফ্রেন্ডলি একটা কালার নিলাম, নিয়ে কন্টিনিউ করলাম। এরপর বলতেছে আইকন, সফটওয়্যার রিলেটেড, সুতরাং আমি কিছু সফটওয়্যার রিলেটেড আইকন দেখি। সব লিঙ্ক চলে আসছে। আমি এই আইকনটা নিলাম, সঙ্গে এটা নিলাম, তার সঙ্গে এটা নিলাম, নিয়ে আমি কন্টিনিউ দিলাম। দেখেন এখানে বেশ কিছু জেনারেট হয়ে গেছে। অবশ্যই এগুলো আপনারা ফটোশপে করে নেবেন। এখানে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে স্যাম্পল ভাবে, যে একটা ওয়েবসাইটে কিভাবে লোগো অ্যাড করতে হয়, এই জন্য আমার লোগো প্রয়োজন। লোগো প্রয়োজনের জন্য আমি এখানে একটা লোগো ডাউনলোড করতেছি। দেখেন আমাদের লোগোটা এখন কিভাবে আপলোড করব। আমরা যখন লোগোটা থিমটা ইনস্টল করলাম, থিম ইনস্টল করার পরে কাস্টমাইজেশন নামে যে অপশন আছে, দেখেন এখানে অ্যাপিয়ারেন্সে 2 নাম্বারটা কাস্টমাইজেশন,
কাস্টমাইজেশনে আমরা ক্লিক করব। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আমরা হেডার সেকশন আসব। একটা লগো সবসময় হেডে থাকে। হেডার সেকশনে যদি আমরা আসি, এখানে সাইট আইডেন্টি নামে একটি অপশন পাবো। সাইট আইডেন্টিতে যখন আমরা ক্লিক করব তখন দেখেন সেট লগো নামে একটি অপশন আছে। এখানে আমরা যখন ক্লিক করব, বরাবর বলছি প্লিজ ড্রপ টু ফাইল, এখানে ছবিটি দিতে বলতেছে এবং সাজেস্ট ইমেজ দেখেন এখানে করতেছে 180/60। তাহলে আমি লগোটা কততে করে নিয়েছি? 250। তাহলে এটা আমাকে আরো ছোট করতে হবে। এটা হলো পিকচারে মেবি আছে, হ্যাঁ সব। আমি এটাকে ছোট করে নিচ্ছি 180-তে। তারপরে সেভ। এখন এটা আমি আপলোড করতেছি পিকচার কাবির সফট পিএনজি, আর লগোটা আমি পিএনজি ফাইলে করেছি। এরপরে সিলেক্ট দেব, দেওয়ার পর বলছে ক্রপ করতে। আমরা কোনো ক্রপ করব না, স্কিপ ক্রপিং। আমাদের লগোটি চলে এসেছে। এখন কাবির সফট এটা আমরা হাইড করে দেব। এই জন্য নিচে দেখেন লেখা আছে কি ডিসপ্লে সাইট টাইটেল, এটি আনটিক করে দিব। আনচেক করার পরে দেখেন এটা চলে গেছে। এখন পাবলিশে দিব। তাহলে এখন আমরা যদি সাইটটা চেক করি আমাদের সাইটে লগোটা এসেছে কিনা, এর জন্য আমরা রিলোড যখন দিব দেখেন আমাদের লগোটি চলে এসেছে। এরপরে স্টেপ যেটা থাকে সেটা হচ্ছে একটা মেনু তৈরি করা। মেনু আমরা কোথাতে তৈরি করব? তাহলে এখন এটাকে আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই। ড্যাশবোর্ডে দেখেন অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে 1 2 3 4 নাম্বার অপশনে মেনু আছে, মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে এখানে আমরা এটা কি টপ মেনু বা প্রাইমারি মেনু আমাদের হবে। এটারে যেটা থাকে সেটাকে প্রাইমারি মেনু বলা হয়ে থাকে। এখানে আমি প্রাইমারি মেনু লিখলাম এবং ক্রিয়েট করলাম। দেখেন আমাদের এখানে মেনু ক্রিয়েট হয়ে গেছে। মেনুটাকে আমরা এখন প্রাইমারি মেনু, আমি বললাম না মেনু হেডারে থাকে যেটা, সেটাকে প্রাইমারি বলে। আবার ফুটারে অনেক সময় মেনু থাকে, এই জন্য দেখেন এখানে ফুটার মেনু লেখা আছে। এটাকে যখন ফুটার মেনু দেই তাহলে ফুটার মেনু হয়ে যাবে। তো এখানে আমরা সেভ মেনু দিলাম। দিলে এখানে দেখেন আমাদের মেনুটা এই মুহূর্তে আর নাই। দেখেন এখানে সিম্পল পেজ ছিল, এটা আর থাকবে না, নাই। এখন আমরা এখানে মেনুতে আমরা একটি হোম বাটন অ্যাড করব। এজন্য আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দিলাম এবং এখানে হোম লিখলাম। অ্যাড টু মেনু, দেখেন এখানে হোম চলে এসেছে। সেভ দিলাম। তারপরে আমাদের কি থাকে, অ্যাবাউট একটা নামে মেনু থাকে। তাই এখানে আমাদের অ্যাবাউটের এখনো লিঙ্ক ক্রিয়েট করা হয় নাই, সেজন্য আমরা এখানে হ্যাশ চিহ্ন দিয়ে লিঙ্ক দিব অ্যাবাউট।
তারপরে থাকে কন্টাকাস, আমরা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করবো, যখন সেভ হয়ে গেছে। এখন আমরা চেক যদি করি, দেখেন আবির সফটটা রিলোড করি আমরা, এখানে হোম বাটন এসেছে, অ্যাবাউট বাটন এসেছে এবং কন্টাকাস বাটন চলে এসেছে। এখন আমাদের যেটা কাজ হচ্ছে কি, এই বাটনগুলো যেন কাজ করে। দেখেন অ্যাবাউটে যদি আমরা চাপ দেই কোনো কাজ করতেছে না, তার মানে কোনো পেজ ক্রিয়েট করা নাই। আমরা এখন শিখবো একটা ওয়েবসাইটে কিভাবে পেজ ক্রিয়েট করা হয়। আমরা লেফট সাইডে দেখি পোস্টের পরে আছে মিডিয়া, মিডিয়ার পরে আছে পেজ নামে একটা অপশন, এইখানে আমরা ক্লিক করব এবং একটা পেজ ক্রিয়েট করব। এরপরে আমরা অ্যাড নিউ দিব। আচ্ছা বক্তিয়ার ভাই, জি ভাইয়া। আমরা যদি ওয়েবসাইট তৈরি করতে চাই আপনার দিয়ে অ্যাকাউন্টে দুঃখিত করতে হবে তাই না? বুঝতে পারি নাই। আপনাদের কি একটা বক্তিয়া কি নামে একটা আপনার CWP প্যানেলে ঢুকলেন না? হ্যাঁ আমরা কি ওয়েবসাইট তৈরি করতে আপনার এই প্যানেলে ঢুকে করতে হবে তাই না? হ্যাঁ অবশ্যই। আপনারা ওই যে বললাম না, আমি কিছু অ্যাকাউন্ট দিয়ে দিব, আপনাদের যখন অ্যাকাউন্ট দিয়ে দিব তখন আপনারা এরকম অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। সেখান থেকে আপনাদেরকে ওয়েবসাইটটা তৈরি করতে হবে। আমি যেভাবে ইনস্টল করলাম সেম প্রসেসে আপনারা ইনস্টল করবেন। বাইরের কি নির্দিষ্ট কোনো দিয়ে দিব এমন এমন সাইট? হ্যাঁ আপনার বাইরে আপনাকে দিয়ে দিবে, তাদের কন্ট্রোল প্যানেল দিয়ে দিবে। ও আচ্ছা ঠিক আছে। এসে এখন আমরা লিখবো অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট পেজ ক্রিয়েট করার পরে আমরা ডিসেবল করে দেবো টাইটেলটা। ডিসেবল সেকশন থেকে ডিসেবল, পাবলিশ। আর অ্যাবাউটে আমাদের সম্পর্কে কিছু লিখবো। লিখলাম আই এম এ মার্কেটার। এই লিঙ্কটাকে আমরা কপি করব এবং মেনু সেকশনে যাব। এবং অ্যাবাউট ক্লিক করবে, অ্যাবাউটে এবার হ্যাশট্যাগ আমরা উঠাই দিয়ে এখানে ইউআরএলটা দিয়ে দিব। এরপর আমরা কন্টাকাস নামে একটি পেজ ক্রিয়েট করব সেম প্রসেসে। এই জন্য আমরা আবার ড্যাশবোর্ডে আসবো, পেজ থেকে অ্যাড নিউ। এখানে আমরা কন্টাকাস পেজ ক্রিয়েট করলাম। এখানে আসার পরে আমাদের বিভিন্ন ক্লায়েন্টেরা এখান থেকে আমাদের কন্ট্যাক্ট করতে হবে। এই জন্য আমাদের একটা এখানে এখন কন্ট্যাক্ট ফর্ম দিতে হবে। তা কন্ট্যাক্ট ফর্মটার জন্য আমাদের একটি প্লাগইন প্রয়োজন। মোস্ট পপুলার একটা প্লাগইন হচ্ছে প্লাগইন। এখানে আমরা প্লাগইন সেকশনে আসবো, দেখি প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় সেটা এখন দেখতেছি। প্লাগইনে আসার পরে অ্যাড নিউ, এখানে আমরা কন্ট্যাক্ট ফর্ম লিখে যদি সার্চ দেই, দেখেন মোস্ট পপুলার একটা প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম 7। তারপরে আছে হচ্ছে WP ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম বাই WP ফর্মস। দুটাই খুব
পপুলার একটি, দেখেন এটা হচ্ছে 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল আছে, এবং 2 নম্বর প্লাগইনটি 3 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। আমি কন্ট্যাক্ট ফর্ম 7টাতে দেখাচ্ছি, এটা ইনস্টল বাটনে ক্লিক করব, অ্যাক্টিভ। এরপরে আমরা কন্ট্যাক্ট ফর্মের সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ এ ক্লিক করব, টাইটেল দিব, টাইটেল দিলাম কোনটা কাজ। ফর্মে দেখেন কি কি থাকতেছে, আমাদের মেল অপশন থাকতেছে, মেসেজ যদি দেয় এই লেখাগুলো শো করবে, আর ফর্মে থাকতেছে কি ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট, ইওর মেসেজ সেন্ড। আমরা এটা সেভ করে দিব। এগুলো অটোমেটিক এই প্লাগইনটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, এগুলো আমাদের কোড করতে হচ্ছে না। আবার আমরা ফর্মে আসব, দেখেন কোনটা কাজ নামে এখানে একটা অপশন তৈরি হয়ে গেছে। এখানে শর্টকাট নামে একটা কলাম আছে, এটা আমরা কপি করে নিব। কপি করার পরে আমাদের পেজে আসবো, কোনটা কাজ পেজে আসার পরে এখানে স্ল্যাশ দিয়ে শর্টকাট লিখবো। দেখেন এস লিখতেই আমার শর্টকাট অপশনটা চলে এসেছে। এখানে এখন এন্টার দেওয়ার পরে আমরা কোডটি পেস্ট করে দিব, আপডেট করি। আপডেট করার আগে দেখে আসি আমাদের পেজটা কি অবস্থায় আছে, কোনটা কাজটা। পেজ সেকশনে গেলে আমরা সবগুলো পেজ পেয়ে যাব। এখানে কোনটা কাজ পেজে ভিউ যদি করি, দেখেন শুধু লেখা আছে কোনটা কাজ, এছাড়া কিন্তু আর কোনো কিছু লেখা নাই। তা আমরা এটাকে এখন শর্ট ফর্মটা আমরা এখানে এনে দিয়েছি, এটা এখন আমরা আপডেট করে দিলাম। আপডেট করার পরে আমাদের পেজের কি পরিবর্তন আসে দেখব। রিলোড করি, দেখেন এখানে ইওর নেম অপশন এসছে একটা, ইওর ইমেলের অপশন একটা আসছে, সাবজেক্ট আসছে, ইওর মেসেজ। আমি এটা দেখেন পূরণ করতেছি আমার নাম দিয়ে, আমার ইমেল দিয়েছি, সেন্ড, সাবজেক্ট দিলাম টেস্ট, মেসেজ বডিতে আমি কিছু টেস্ট দিলাম, আমি মেলটা পাঠালাম। আমি আমার ওয়েবসাইটে অ্যাডমিনকে পাঠাইছি এই মেলটা। এখন ওয়েবসাইটের আমার এখানে admin@kabirshop.xyz দেওয়া ছিল। এই মেলটা যদি আমরা চেক করি তাহলে দেখেন আমরা পাবো মেলটা, পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, এটা আমাকে জেনারেট করে নিই আবার। আমি আমার মেল ফাংশনটা ওপেন করব। এর জন্য আমাকে ওয়েবসাইট আসতে হবে, এবং ওয়েবসাইটের আগে একটা সাবডোমেইন দিব, মেইল ডট আমার ওয়েবসাইটের নেম। আমি ইমেলটি দিলাম এবং পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন করবো। এত কিছু যে দেখাচ্ছে না একসাথে, সবাই মনে রাখতে পারলে ভাই ভিডিও রেকর্ড হচ্ছে তো।
যেখানে আচ্ছা। সমস্যা হবে আবার বলবে, আমরা সমাধান করে দেবো, সমস্যা নাই। ভিডিও তো তাহলে আছে, দেখেন। ভিডিও দেখবে আর করবে। কাবির সফট থেকে আমরা টেস্ট নামে একটা ইমেল করেছিলাম আমাদের ওয়েবসাইটে। দেখেন সেই ইমেলটা আমার এখানে চলে এসেছে। এখন এই যে এই ইমেল যদি আমি এখন মেসেজ রিপ্লাই করি, তাহলে এই মেলে আমার মেসেজটা রিপ্লাই হবে। আর মেসেজ যেহেতু আমার ইমেলে ইনবক্স হয়েছে, সেহেতু সুতরাং বুঝতে হবে আমার কন্টাক্ট ফর্মটা কাজ করতেছে। তাহলে এই লিঙ্কটাকে আমি এখন কপি করি, কপি করার পর আমার মেনুতে পেস্ট করে দেই, সেভ দেই। এখন যদি আমি আমার কোনটা কাছে চাপ দেই, দেখেন এখানে কিছুই আসতেছে না, কিন্তু রিলোড দেওয়ার পরে যদি আমি চাপ দিই কোনটা কাছে, সেই ক্ষেত্রে আমার এটা ওয়ার্ক করবে। এখানে আমি হোম বাটনে যাই, হোম থেকে কোনটা কাজটা আমার কাজ করতেছে। তার মানে এখানে আমার মেনুতে আমি 3টি লিঙ্ক করেছি, একটা হোম, একটা অ্যাবাউট আর একটা কোনটা কাজ। 3টায় আমরা লিঙ্ক আপ করেছি, পেজ ক্রিয়েশন করেছি। এখন থাকতেছে কি অপশন, সাইড বারে আমরা কি কি শো করাতে যাচ্ছি সেগুলো দেখাবো। সাইড বারের কাজগুলো আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে অ্যাপিয়ারেন্সে আসতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে উইডগেটে আসতে হবে। উইডগেটে আসলে আমরা আমাদের সাইড বারের অপশনগুলো পেয়ে যাব, ফুটার অপশন পেয়ে যাব। তাই এখানে আমরা প্রথমে দেখব কি সাইড বার অপশন, এগুলো সব ডিলিট করে দিচ্ছে, এগুলো বাই ডিফল্ট থেকে যায়। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে সাইড বারে কি থাকবে কি থাকবে না। দেখেন এখানে এটাকে মেন সাইড বার বলা হয়। এখন যদি আমি এটা রিলোড করি, মেন সাইড বার থেকে দেখেন সবকিছু চলে গেছে। দেখেন কিছুই নাই আর। তাহলে সাইড বারে আমার কি দরকার, প্রথমত আমার ওয়েবসাইটে যদি কেউ আসে, কোনো কিছু যদি কেউ সার্চ করে সে যেন পায়, সেজন্য একটা সার্চ বাটন দরকার। অ্যাভেলেবল উইগেট আমার বাম পাশে দেখেন, বাম পাশে লেখা আছে অ্যাভেলেবল উইগেট। এখান থেকে আমাকে সার্চ বাটনটাকে খুঁজে বের করতে হবে। আমি যদি এখানে একটু আস্তে আস্তে স্ক্রল করি, দেখতে হবে এখানে সার্চ নামে একটি অপশন আছে। এটাকে আমি টেনে নিয়ে যায় সেট করতে পারি। আবার এখানে যদি আমি ডান দেই, সেভ হয়ে গেছে। আবার যদি আমি বলি না আমি টেনে নিয়ে যাবো না, আমি ওখান থেকে সেভ করব, এখানে আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে মেইন স্লাইড বার। তা আমি এটাকে মেইন সাইড বারে অ্যাড করতে যাচ্ছি। অ্যাড উইকেটে যখন আমি চাপ দেবো, দেখেন মেইন সাইড বারে চলে এসেছে। এখানে আমি ডান দেব। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা রিলোড করি, সেই ক্ষেত্রে দেখেন এখানে একটি সার্চ বাটন চলে এসেছে। এখানে আমরা যেটা লিখে সার্চ করব, আমাদের ওয়েবসাইটে যদি সেই ট্যাগটা দেওয়া থাকে বা সেটা দিয়ে যদি কোনো পোস্ট করা থাকে, অবশ্যই সেটা তখন সার্চে চলে আসবে। এরপরে আমি কি অ্যাড করব, আমি এখানে এখন আমার রিসেন্ট পোস্টগুলো অ্যাড করতে যাচ্ছি। আমি এই মুহূর্তে যে পোস্টগুলো করেছি এটাকে আমি অ্যাড করে দিলাম। আমি চাই পোস্টের ডেটও যেন শো করে, এই জন্য আমি টিক মার্ক দিলাম এবং ডান করলাম। এরপরে আমি চাচ্ছি এখানে ক্যাটাগরি শো করবে, ক্যাটাগরিটা আমি অ্যাড করে দিব। ক্যাটাগরিটা আমি দেখেন এখানে কিভাবে আছে, রিলোড দেই, পেজ পোস্টটা আছে রিসেন্ট পোস্ট 23 তারিখে করা আছে, আর ক্যাটাগরি আনক্যাটাগরিজড
মানে আমাদের একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটাই আনক্যাটাগরিজড নামে আছে। তা আমি চাচ্ছি এভাবে আমি দেখাবো না, আমি ক্যাটাগরিটা ড্রপ ডাউন আকারে দেখাবো। এই জন্য আমাকে ক্যাটাগরিটা অপশনে ক্লিক করব, ডিসপ্লে অ্যাজ ড্রপ ডাউনে ক্লিক করব, তারপরে সেভ দিব, দিয়ে ডান। এবার যদি আমি পেজটা রিলোড করি, দেখেন এখানে ড্রপ ডাউন অপশন চলে এসেছে। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি বা সাইড বারের কাজ শেষ। এখানে আরো যদি কিছু প্রয়োজন হয় সেটা আমাদেরকে আমাদের ক্লায়েন্ট বলে দিবে, তখন আমরা সেটা অ্যাড করে দিব কাস্টম টেক্সটের মাধ্যমে। এইচটিএমএল আছে, কাস্টম এইচটিএমএল, তারপরে শুধু টেক্সট। এই টেক্সটের মাধ্যমে আমরা কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। তারপরে আমরা দেখেন ক্লাউড ট্যাগ আমরা অ্যাড করে দেই, যে আমরা কি কি ট্যাগ ব্যবহার করতেছি সেটা আমি দিলাম। আচ্ছা, এখন যদি আমি রিলোড করি, দেখেন আমাদের ট্যাগ নামে একটা ফাংশন আসবে, এবার ক্লাউড ট্যাগ টাইটেলে ট্যাগ। আমাদের কোনো ট্যাগই নাই, বিধায় ট্যাগটা এই মুহূর্তে শো করতেছে না। আচ্ছা, এরপরে আসতেছে বডি সেকশন। বডি সেকশনে আমাদের পোস্ট থাকে ওয়েবসাইটের, আর যখন আমরা বিভিন্ন পেজ বিল্ডার বা অ্যাডভান্সে যাব তখন বডিতে আরো অনেক কিছু অ্যাড হবে। তা আমরা যেহেতু বেসিক লেভেলে আছি, সুতরাং আমরা বেসিক ভাবে এখানে শুধুমাত্র আমাদের পোস্ট থাকবে বডিতে। তো এখানে আমরা পোস্ট কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এই জন্য আমাদের বাম সাইডে যে দেখতে হবে মেনুতে সেকেন্ড অপশনে পোস্ট নামে একটি পয়েন্ট আছে, এখানে আমরা ক্লিক করব। পোস্টার অ্যাড নিউ, অ্যাড নিউ পোস্ট। এখানে আপনারা আপনাদের সার্ভিসগুলো পোস্ট করতে পারেন। দেখেন আমি এখান থেকে এই ওয়েবসাইট ডিজাইনের এটাই আমি পোস্ট করব। আপনারা এই ওয়েবসাইট থেকেও পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার ধরতে পারেন। আমি এখানে টাইটেল দিয়ে দিলাম, তারপরে আমাদের ডিসক্রিপশনে যেগুলো আমরা দেই সেইগুলো আমি অ্যাড করতেছি। এখানে আমরা ইমেজ ব্যবহার করব, যেটা আমরা ফাইবারে পারি না। আমরা পোস্টের ভিতরে ইমেজ ব্যবহার করব, মানে ইমেজ। আমি ইমেজটা সেভ করলাম, আরো কিছু ইমেজ নেই। এখন এটাকে আমি অ্যাড করে দিচ্ছি, ইন্টার দেই। দেওয়ার পরে এখানে আমি লিখবো কি স্ল্যাশ ইমেজ IMAGE। দেখেন আমার উপরে ইমেজ অপশন চলে আসছে, এটাকে ক্লিক করব, আপলোডে চাপ দিব। ডাউনলোড থেকে আমি ইমেজটা সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমি অ্যালাইন সেন্টার করব, অ্যালাইন সেন্টার করে দিলাম। চাইলে আরো ইমেজ সেম প্রসেসে অ্যাড করতে পারি আমরা। এরপর আমরা এটাতে একটা ফিচার ইমেজ দিব। ফিচার ইমেজ দেখেন
এখানে ডকুমেন্টে আসবো, ডকুমেন্ট থেকে ফিচার ইমেজ। আমি এই ইমেজটাকে ফিচার ইমেজ বানালাম, অ্যাড করলাম, আমাদের ফিচার ইমেজ তৈরি হয়ে গেছে। এরপর ক্যাটাগরি তৈরি করব, অ্যাড এ ক্যাটাগরি। এটাতে আমি ক্যাটাগরি নাম দিলাম কি ওয়ার্ডপ্রেস। আপনারা এখানে অন্যান্য ক্যাটাগরি দিবেন যেটা আপনার ইচ্ছায় বা এই পোস্টের সঙ্গে যে ক্যাটাগরিটা যায়। দেওয়ার পরে অ্যাড নিউ দিয়ে আমি পাবলিশ করে দেব, এ পাবলিশ। এখানে পোস্টে আরো কিছু অ্যাডভান্স অপশন আছে যেগুলো আমি এখন দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। আমি পোস্টটা করলাম, পোস্টটা কেমন হলো যদি দেখতে যাই, ভিউ পোস্ট করলে দেখতে পারবো। দেখি, দেখেন এখানে আমরা একটা ফিচার ইমেজ দিয়েছিলাম, চলে এসেছে। এরপর আমরা টাইটেল দিয়েছিলাম, তারপরে একটা ডিসক্রিপশনের ভিতর আবার আমরা একটা ইমেজ দিয়েছিলাম। আমরা চাইলে এখানে আরো বেশ কিছু ইমেজ একসঙ্গে অ্যাড করতে পারি। এই জন্য আমাদের এখান থেকে গ্যালারি নিতে হবে। দেখেন এটা রিমুভ করে দিলাম আমি, রিমুভ ব্লক। এখানে আমি লিখলাম গ্যালারি, আপলোড। আমি ইমেজগুলো সিলেক্ট করলাম, এটাও অ্যালাইন, সেন্টার, আপডেট। আমি যদি রিলোড করি, দেখেন এখানে 3টা ইমেজ এখন শো করতেছে। এভাবে আমরা ভাই এই ইমেজ গুলা কি স্লাইড করবে? এই যে 3টা যে দিলেন। জি অবশ্যই স্লাইড করবে। একটু দাঁড়ান, অপেক্ষা করেন। গ্যালারির জন্য আরো আপনার ডিফল্ট প্লাগইন থাকে, ওই প্লাগইন গুলো দিলে তখন যায় আপনার স্লাইড করে। আর এছাড়া এখন যে এগুলো আছে এগুলোতে আপনার তেমন ভাবে স্লাইড করতে চাচ্ছে না। তারপরে দেখি, আচ্ছা আমরা এই গ্যালারি থেকে না করে ইমেজের গ্যালারির জন্য আমরা আরেকটি প্লাগইন ব্যবহার করব। প্লাগইন থেকে নিউ, ইমেজ স্লাইডার। ভাই উপরে গেছে, উপরে স্লাইড ইমেজ। আপনি ইমেজ স্লাইডার লেখেন তাহলে হবে। ভাই উপরেই আছে, একটু মানে মাউসের এটা একটু একটু উঠেন, পাওয়া যাবে। আমি গ্যালারির একটা প্লাগইন খুঁজতেছি, তো লাইট বক্স নামে একটা প্লাগইন আছে। তাহলে গ্যালারি স্লাইডার লেখেন, চলে আসবে।
ভাই এটা কি কোনোভাবে সম্ভব? ধরেন প্রথমে আমি XYZ নামে একটা ডোমেইন খুললাম। এই প্লাগইনটা ভাইয়া দেখেন, এটা আপনার রেসপন্সিভ একটা প্লাগইন, রেসপন্সিভ লাইট বক্স এন্ড গ্যালারি। এটা আমরা ইনস্টল করে নিব। অ্যাক্টিভ, লিঙ্কটা দরকার, আপনাদের লিঙ্কটা দিয়ে দেই। দেখেন এখানে লাইট বক্স নামে আমাদের একটি মেনুতে অপশন অ্যাড হয়েছে। গ্যালারিতে এবার আমরা ইমেজ অ্যাড করে নেই। Use publish. এখানে আমরা একটি শর্টকাট পাবো, এটা কপি করি, করার পরে আমাদের পোস্টের ভিতর আমরা পেস্ট করে দিব, এই গ্যালারি সেকশনে পেস্ট করে দিব। আর আপনি যে স্লাইডের যে কথা বললেন, স্লাইডের জন্য স্লাইড আপনার শেয়ার নামে একটা প্লাগইন আছে, সেটা আমরা অ্যাড করে দিলে স্লাইড আকারে শো করবে। এখানে এখন আমরা আবার লিখবো স্ল্যাশ শর্টকাট, SHOT শর্টকাট পেস্ট এন্ড আপডেট। এখন যদি আমরা দেখি কেমন দেখায়, দেখি এখন ইমেজগুলোতে ক্লিক করলে ইমেজগুলো ওপেন হচ্ছে, যেটা পূর্বে হচ্ছিল না। দেখেন এরপরে স্লাইডে আমরা যে দেখাচ্ছে একটা একটা করে, নেক্সট ক্লিক করলে একটা একটা করে চলে আসতেছে। আপনাদের কি এই পর্যন্ত কোনো সমস্যা আছে বুঝতে? এখন হোমে আসি। বলতে পারবো ভাই। এখন ভাই এখানে অনেক যে ক্লাসটা আজকে নিয়েছি, এটা আপনাদের মিনিমাম 2 দিনের ক্লাস, সেটা একদিনে নিয়েছি ভাই। ভাই 1 ঘন্টায় নিয়েছেন ভাই, 1-1.5 ঘন্টায়। হ্যাঁ, এখন আপনারা প্র্যাকটিস করেন এই পর্যন্ত। ভিডিও রানা ভাই ভিডিও হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ভিডিও যেহেতু হচ্ছে সেহেতু ভিডিও দেখবেন, কাজ করবেন, তারপরে কোথাও যদি না বুঝেন গ্রুপে পোস্ট করবেন, একে অন্যকে সাহায্য করবেন, এবং আমি সময় পেলেই আমি ওটা আপনাদের সলভ করে দিব। আমাকে অনেকে বললাম তো মেনু বারে যে হোমে কিভাবে, না এই মেনু হোম পেজ কিভাবে, এই মেনু বার না, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মেনু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখেন পোস্ট পর্যন্ত আমি তো বললাম,
মিডিয়া যে অপশন আছে সেটা কিন্তু আপনাকে এখনো দেখানো হয়নি, কিন্তু পোস্টের ভিতরে মিডিয়ার কাজ আমরা কিন্তু করছি। মিডিয়াতে যদি আমরা ক্লিক করি, মিডিয়াতে স্পেশাল ভাবে কোনো কাজ থাকে না, আমাদের কাজ করতে করতে মিডিয়াতে কাজ চলে আসে। দেখেন আমরা মিডিয়াতে কিছু ইমেজ অ্যাড করছিলাম, সেগুলো মিডিয়াতে দেখেন চলে এসেছে। আবার আমরা যদি চাই এক্সট্রা করে যে অ্যাড নিউ থেকেও আমরা অ্যাড করতে পারবো মিডিয়াতে ফাইল। দেখেন এখান থেকে যে আমি বিকাশ, রকেট, নগদ এগুলো ওপেন যদি দেই, এগুলো আপলোড হবে। এটা হচ্ছে মিডিয়ার কাজ। তারপরে পেজ সেকশনটা তো দেখালাম, পেজ সেকশনে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, পেজ কিভাবে এডিট করতে হয় সেটা দেখালাম। এরপর আছে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনে আপনার পোস্টে এই যে আপনি যে একটা পোস্ট করলেন, আপনারা যখন মার্কেটিং করবেন এইগুলোর, তখন মনে করেন অনেকে এসে আপনাদের ইয়াকে পোস্ট কমেন্ট করবে যে হ্যাঁ আমি আপনার এই সার্ভিসটা দেখলাম, আমাকে ভালো লেগেছে, আমি আপনার সার্ভিসটা নিতে ইন্টারেস্টেড, এরকম আপনাকে পোস্ট করতে পারে, কমেন্ট করতে পারে। এখানে পোস্টে কমেন্টে এখানে সামথিং লিখবে, লেখার পর পোস্টে কমেন্ট করবে। তখন আপনি যখন অ্যাডমিনে আবার লগ ইন করবেন, তখন আপনি সেই কমেন্টটা দেখতে পারবেন। আপনাকে বলা হয় যে আপনি কি অ্যাপ্রুভ করতেছেন পোস্টটাই। দেখেন এই যে এখানে পোস্ট আছে, এখানে আপনি দেখতে পারতেছেন যে কেউ কে কিছু পোস্ট করছে কিনা, কোথায় পোস্ট করছে সেটাও দেখতে পাচ্ছেন। পোস্টে কোন পোস্টে ইয়া করছে, কত তারিখে কোন সময়ে করেছে দেখতে পারতেছেন। তারপর দেখেন কন্টাক্ট অপশন আসতেছে। আমরা যে একটা প্লাগইন অ্যাড করলাম কন্টাক্ট ফ্রম 7 নামে, এটা হচ্ছে সেই অপশন। আপনাদের ডিফল্ট ভাবে কিন্তু থাকবে না যতক্ষণ না আপনারা এই প্লাগইনটা ইউজ করতেছেন। কন্টাক্ট ফ্রম 7 এই যে এই প্লাগইনটি, এই প্লাগইনটি যতক্ষণ না আপনারা ইউজ করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনারা এই কন্টাক্ট অপশনটি পাবেন না। এখান থেকে আমি দেখালাম কিভাবে কন্টাক্ট ফর্ম তৈরি করতে হয়। তারপরে আছে গ্যালারি অপশন। গ্যালারি অপশনটা আপনারা পাবেন না যতক্ষণ না রেসপন্সিভ লাইট বক্স এন্ড গ্যালারি নামে এই প্লাগইনটা অ্যাড করতেছেন আপনার ওয়েবসাইটে। এখানে আমি দেখালাম গ্যালারিতে কিভাবে ইমেজ অ্যাড করতে হয়। তারপরটা হচ্ছে লাইট বক্স, এটাও আপনার গ্যালারি অপশনে। এখানে আপনার ইমেজগুলো কিভাবে শো করবে এখানে দেওয়া আছে। সুইপ বক্স, ক্রিয়েটিভ ফটো, ফ্যান্সি ফটো, তারপর হচ্ছে লাইট বক্স, ইমেজ লাইট বক্স। দেখেন আমি ইমেজ লাইট বক্সে যদি চাপ দেই, দেওয়ার পরে যদি আমি এটা সেভ করে দিই, কি পরিবর্তন হবে দেখেন আমাদের পোস্টে। পোস্টটা কই, এই তো, এটা আমি রিলোড করলাম। দেখেন আগে আমার পুরো স্ক্রিনটা আসতেছিল ব্ল্যাক হয়ে, শুধু ইমেজটা শো করতেছিল, এখন শুধু ইমেজটা শো করতেছে দেখেন, এবং নিচে লেখাগুলো দেখা যাচ্ছে। আবার পরেরটাতে যদি ক্লিক করি আমি পরেরটা দেখতে পারতেছি দেখেন। আচ্ছা, তারপরে অ্যাপিয়ারেন্সেরও অনেক কয়টা কিন্তু পার্ট দেখাই দিয়েছি আমি। কি কি দেখাইছি? থিম অপশনটা দেখাইছি, এখানে দেখানো হয়েছিল কিভাবে থিম চেঞ্জ করা হয়। কাস্টমাইজ অপশন দেখাইছি, কাস্টমাইজ অপশনের কিছু অংশ দেখানো হয়েছে, সেটাতে হচ্ছে হেডার অংশটা কিভাবে আমরা লোগো চেঞ্জ করব আমাদের ওয়েবসাইটে। এখানে আমাদের আরো ফাংশন আছে, এগুলো আমরা পরে দেখব। এখানে হেডার সেকশনে আসলে আমরা দেখতে পারবো, এই যে সাইড আইডেন্টিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিভাবে লোগোটা চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু আরো অপশন আছে, এই যে দেখেন প্রাইমারি হেডার, প্রাইমারি মেনু, ট্রান্সপারেন্ট হেডার, তারপর গ্লোবাল। এই যে এটা হচ্ছে আমাদের থিমের কালার, টাইপোগ্রাফিতে কিভাবে ডিজাইন করতে হয়,
তারপর হচ্ছে এটাকে কালার, এটা কালারটা হলো বেসিক কালার, বেস কালার, আপনার ওয়েবসাইটের মূল কালার হবে কোনটা, এটা কন্টেনার, আপনার ফেসবুকটা হচ্ছে সরি ফেসবুক বলতেছি, ওয়েবসাইটটা কোন স্টাইলে শো করবে সেটা, এরপর বাটনে কি কালার থাকবে, তারপরে যে ব্রেক কলাম আছে, তারপর ব্লগ আছে, সাইড বার আছে, ফুটার আছে, মেনু আছে, উইকেট আছে, হোম পেজ সেটিং আছে, অ্যাডিশনাল সিএসএস আছে, এরকম আরো অপশন আছে, এগুলো আমরা পরে দেখব। তারপরে উইকেটের কিছু অংশ কিন্তু আমরা দেখাইছি কিভাবে উইকেটের মাধ্যমে আমরা সাইড বারে অপশনগুলো চেঞ্জ করব। উইকেটের পরে মেনু অপশন আছে, মেনু অপশনটাতে আমরা কিভাবে মেনু তৈরি করব সেটা আমরা দেখাইছি। তারপরে আছে এক্সট্রা অপশন, এক্সট্রা হচ্ছে আমাদের ওয়েবসাইটের থিম, আমরা যে থিমটা তৈরি করলাম, এক্সট্রা অপশন থেকেও আমরা আপলোড করতে পারবো লোগো, ফোন কাস্টমাইজেশন করতে পারবো, লেআউট অপশন চেঞ্জ করতে পারবো, হেডার অপশন, ফুটার অপশন, সাইড বার অপশন সবই আমরা চেঞ্জ করতে পারবো। তারপর আসছে যে থিম এডিটর, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। থিম এডিটরটা বেসিক লেভেলের থিম এডিটরের কাজ না করাটাই বেটার। আপনার এখানে বলে দিচ্ছে যে আপনি কি বাস্তবে কি থিম এডিটরে প্রবেশ করতে চাচ্ছেন কি না, যদি চান তবে আপনি বুঝে শুনে প্রবেশ করেন। দেখেন এখানে লেখা আছে আন্ডারস্ট্যান্ড, আপনি এখানে আন্ডারস্ট্যান্ডে দিবেন, এখানে শুধু কোড ছাড়া আপনি এখানে অন্য কিছু পাবেন না। দেখেন এখানে অ্যাডমিন সেকশন আছে, অ্যাসেট আছে, তারপরে হচ্ছে 404 টেমপ্লেট আছে, আর্কাইভ আছে, কমেন্ট সেকশন আছে, থিম ফুটার আছে, থিমের হেডার সেকশন আছে, মানে আপনার ওয়েবসাইটের সবকিছু এখানে আছে, এখানের মাধ্যমে সবকিছু পরিবর্তন করা সম্ভব। এরপরে আছে প্লাগইন, এখানে আমরা দেখলাম আমাদের কাজের সুবিধার জন্য আমরা যদি ব্লগারে কোনো একটা কাজ করি, যেমন কন্ট্রাক্ট ফর্ম যদি 7 যদি আমরা ব্লগারে তৈরি করতে যেতাম তাহলে আমাদেরকে কিছু কোডিং করতে হতো। আর ওয়ার্ডপ্রেসের সুবিধা হচ্ছে আমরা কন্ট্রাক্ট ফর্ম দরকার, অ্যাড প্লাগইন নামে অপশানে এসে যদি আমি কন্ট্রাক্ট ফর্ম লিখে সার্চ দেই, এখানে একটি আমি সফটওয়্যার পাবো, এটাও একটা সফটওয়্যার। আমি সফটওয়্যারের ভিতর আবার একটা সফটওয়্যার অ্যাড করছি, এটাকে অ্যাড অন সফটওয়্যার বলা হয়। আমি কন্ট্রাক্ট ফর্ম লিখে সার্চ দিলাম, কন্ট্রাক্ট ফর্মের সফটওয়্যারটা অ্যাড অনটা চলে এসেছে, আমি ইনস্টল করলাম, অ্যাড করলাম। তারপর কাজ করতে যাই আমি দেখতেছি আমার ইমেজ গ্যালারিটা সুন্দর লাগতেছে না। তারপর আমি কি করলাম, গ্যালারি নামে একটা প্লাগইনে আসলাম, প্লাগইনে এসে গ্যালারি লিখে সার্চ করলাম। সার্চ করার ফলে গ্যালারির অনেকগুলো প্লাগইন পেলাম, এর ভিতর থেকে বেস্ট প্লাগইন যেটা সেটা আমি আপনাকে সাজেস্ট করলাম যে এই প্লাগইনটা আমার কাছে বেস্ট লেগেছে। অন্য কোনো ডেভেলপারের কাছে দেখেন যে এই প্লাগইনটা ভালো নাও লাগতে পারে, তার কাছে অন্য আরেকটা বেস্ট লাগতে পারে। আপনারা যখন কাজ করবেন তখন আপনাদেরকে এরকম লাগবে যে না এই প্লাগইনটা ভালো লাগিচ্ছে না, এই প্লাগইনটা আমাকে ভালো লাগিচ্ছে। কাজ সব প্লাগইনের একই, সব কয়টার কাজ একই, শুধুমাত্র কোনটাতে একটু সহজ ভাবে দেখা যাচ্ছে, কোনটাতে একটু কঠিন ভাবে দেখাইছে, আবার কোনটা ফ্রিতে সবকিছু দিচ্ছে, আবার কোন প্লাগইন বলতেছে যে না আমি কিছু ফ্রিতে দিব, কিছু হচ্ছে পেইডে দিব, তফাৎ এইটুকুই। তারপরে থাকতেছে ইউজার সেকশন। ইউজার সেকশনে আসার পরে দেখেন এখানে একটা ইউজার কি পাচ্ছি আমরা, কাবির সফট। আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি একটা ইউজার দিয়েছিলাম কাবির সফট, এখানে আমরা অ্যাড নিউ করলে আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো আরো, এগুলো পরবর্তী ক্লাসে দেখানো হবে। তারপর থাকতেছে কি টুল সেকশন। টুল সেকশনটা গুরুত্বপূর্ণ আবার গুরুত্বপূর্ণ নয়। আপনার যদি কোনো টেমপ্লেট তৈরি করা থাকে এখান থেকে ইম্পোর্টে যদি ক্লিক করেন আপনি এই ওয়েবসাইটটা ফুললি আপনার ডাউনলোড হয়ে যাবে। এখানে বলতেছে আপনি কোন পার্টগুলো ডাউনলোড করবেন। তারপর হচ্ছে এক্সপোর্ট সেকশন, এখানে আপনি এক্সপোর্ট করতে পারবেন যে আপনি কোন কন্টেন্টগুলো এক্সপোর্ট করতে চাচ্ছেন। তারপরে বলা আছে সাইট হেলথ, এখানে আপনার সাইট হেলথের রিপোর্ট দিবে। আপনার দেখেন আমাদের সাইটে দেখাচ্ছে কি ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ প্লাগইন,
সিকিউরিটি রিজনের কারণে বলতেছে ইনঅ্যাক্টিভ যে প্লাগইন গুলো আছে অযথা প্লাগইন ডিফল্ট থিম অ্যাভেলেবল, এটা থিম ছিল, আমরা তো সেই থিমগুলো ব্যবহার করি নাই। এই কারণে এখানে বলতেছে যে আমাদের ডিফল্ট থিমগুলো আপনি ব্যবহার করেন। তারপর আছে কি এক্সপোর্ট পার্সোনাল ডাটা। এখানে আপনার ইউজারদের কোনো নাম দিবেন, দেওয়ার পরে সেখানে রিকোয়েস্ট করলে আপনার ইউজারদের ডাটাগুলো এক্সপোর্ট হয়ে যাবে। তারপরে থাকছে ইরেজ পার্সোনাল ডাটা, এটার মাধ্যমে আপনার ইউজারদের কোনো ডাটা যদি আপনারা মুছে ফেলতে চান মুছে ফেলতে পারবেন। তারপর আছে সেটিং অপশন। সেটিং অপশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে কিছু এসইওর কাজ থাকে, সাইট টাইটেল এবং ট্যাগলাইন, এই দুটো এসইওর কাজ করে, এইগুলো চেঞ্জ করতে হয়। তারপরে মেম্বার আপনি অ্যাড করবেন কি না এইগুলো অপশন আছে। রাইট অপশনে যাওয়ার পরে আপনার আছে যে আপনার মেল সার্ভার, এটার কোনো প্রয়োজন হয় না। তারপর রিডিং সেকশনটাতে একটু কাজ থাকে। যখন আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করব তখন রিডিং সেকশনটা এখানে আমরা স্ট্যাটিক পেজ করে দিব। আমরা প্রথমে বলেছি যে বর্তমান বডিতে শুধু আমরা পোস্ট রাখতেছি, যখন আমরা অ্যাডভান্সে যাব তখন আরো কিছু অ্যাড হবে, আর ওই সময় আমাদের এখানে স্ট্যাটিক পেজে আমরা ক্লিক করব। এখন আপাতত আমরা হোম পেজে ইওর লেটেস্ট পোস্ট করে রাখছি। তারপরে ফিড থাকতেছে, এখানে আমরা সামারি দিয়ে রাখবো। সার্চ ইঞ্জিনটা আমরা তো ডিসেবল করেছিলাম আগেই, এখানে সেটা ডিসেবল করা আছে। আমাদের সাইট যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে আমরা ইনেবল করে দিব। আর আজকে এগুলো থাক, আর দিও না। এরপরে আশরাফুল ভাই মরে যাচ্ছে ভাই। এরপরে থাকতেছে ডিসকাস নামে অপশন, রাখবো? হ্যাঁ আজকে থাক, এগুলো নিয়ে আর আলোচনা করে না। আচ্ছা আচ্ছা অনেকের মাথায় ঢুকতেছে না। কিচ্ছু বুঝি নাই মাথায়। আচ্ছা, আর দুই তিনটা অপশন আছে, দিয়ে শেষ করে দেই, তাহলে মনে করেন যে ইয়া হবে। এগুলো দিয়ে এখন ভাই ঢুকবে না, এটা মাথা আসলে ঢুকে গেছে সবার। ধীরে ধীরে বুঝতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই আলোচনা করতে হইব ভাই, রাত্রি বইয়া লাভ নাই ভাই। আর আপনাদের ইমেল আইডি আমাকে দিয়ে দিবেন, আমি আপনাদেরকে সার্ভারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে দিব। আর ইলিয়াস ভাইয়ের কাছ থেকে